নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ মনসা পুজো। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে জমজমাটভাবে অনুষ্ঠিত হলো মনসা পুজো। মনসা পুজোকে কেন্দ্র করে বৃহন্নলাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো মনসা পুজো। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা, স্বামীর চাঞ্চল্য রাজগঞ্জে। বাংলাদেশে আটক চা চাষী দীপঙ্কর গোপকে ফেরাতে তৎপরতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। মঙ্গলবার থেকে শুরু হলো উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সকাল থেকে শুরু হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন। আগামী 7 দিন ধরে চলবে মনসা পুজো আর মেলা। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ রাজবাড়িতে ভিড় জমাচ্ছেন। বর্তমানে মন্দিরে বিরাজ করছেন দেবী মনসার প্রতিমা। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু এবং পরিবারের প্রবীণ সদস্য প্রণত কুমার বসু। তবে এই পুজো আর মেলার অন্যতম প্রধান আকর্ষণ বিশ্বহরির গান। প্রত্যেক রাত্রে বিশ্বহরির গান দেখতে রাজবাড়ি চত্বরে অসংখ্য মানুষের সমাগম হয়। ঐতিহ্য, সংস্কৃতি আর লোক বিশ্বাসের মেলবন্ধনে ফের জমে উঠেছে জলপাইগুড়ির রাজবাড়ির ঐতিহাসিক মনসা পুজো। বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন পুজো 517তম বর্ষ। আজ শ্রাবণ সংক্রান্তি, ইংরাজির 8ই আগস্ট। আজ হচ্ছে সকালবেলা রাজ পরিবারের প্রণত বসু পায়রা উড়িয়ে সবার মঙ্গল কামনার্থে পায়রা উড়িয়ে এবং পুরোহিত এবং মাকে বরণ করেই পুজো শুরু হলো। আমাদের এই পুজো 18, 19, 20, 3 দিন মা মনসা দেবীর পুজো হবে। এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসে সেটা হচ্ছে 18 থেকে 24 তারিখ অবধি। এবং আমাদের মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে বিশ্বরী বা মনসা মঙ্গল গান, সেই গানও চলবে। সেই গান হচ্ছে আমাদের জলপাইগুড়ির স্থানীয় পাহাড়পুরের শিল্পীরা এবং ময়নাগুড়ি, রাজারহাট, হলদিবাড়ির থেকে লোকেরা এসে পালা করে গান করে। আর সে আজ পুজো মনসা দেবী এখানে অষ্টমূর্তি হিসাবেই পুজো হয়। মা মনসা দেবীর এখানে অষ্টমূর্তি আছে, সাথে আছে অষ্টনাগ এবং স্বামী জরৎকারমণি, বেহুলা, লক্ষ্মীদার, গদাগত্নী এবং মা মনসা। অমিত বণিকের রিপোর্ট। শহরবাসীর মঙ্গল কামনায় জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ায় প্রতি বছরের মতো এবছরও বৃহন্নলাদের উদ্যোগে আয়োজিত হলো মনসা পুজো। কয়েক বছর ধরে এই পুজো করে আসছেন বৃহন্নলারা। পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক নানান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে শুরু হয় পুজো। চলে নাচ, গান ও আনন্দ উৎসব। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল মা মনসার কোলে প্রতীকীভাবে একটি শিশুকে রাখা হয়। উদ্যোক্তাদের দাবি, তারা সারা বছর বিভিন্ন বাড়িতে শিশুর জন্মের আনন্দে পৌঁছে যান। সেই ভাবনা থেকেই মা মনসার কোলে শিশুকে রেখে পুজো করা হয়। পুজো উপলক্ষে ভিন জেলার বৃহন্নলারাও জলপাইগুড়িতে উপস্থিত হয়েছেন। কয়েকদিন ধরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি রয়েছে বস্ত্র বিতরণ, শহর পরিক্রমা এবং শহরের মঙ্গল কামনায় হোম যজ্ঞের আয়োজন। এক বৃহন্নলা বলেন, এই শহর শান্তির শহর। এটা শুধু তাদের পুজো নয়, এটা শহরবাসীর পুজো। পুজো কমিটির উদ্যোক্তা পিপাসা হালদার বলেন, বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে। কবে থেকে এই পুজো হচ্ছে তা বলা যায় না। এটা আমিও বলতে পারি না যে কত বছরের। হ্যাঁ, এখন আমি করছি, এখন আগে শিলিগুড়িতে গুরু করতো, এখন গুরু ওইটা আমার দায়িত্বে দিয়ে দিয়েছেন, আমি এটা করি। আর শিলিগুড়িতে বড় ছট পূজা হয়। আমাদের মনসা পূজা কুচবিহারেও হচ্ছে। আমরা সবাই মিলে মা মনসার ভক্ত। আর মা মনসার কোলে দেখছেন একটা বাচ্চা। কি কারণ? বাচ্চাটা কোলে দেওয়ার কারণ এটাই যে বাচ্চার
হলে আমরা ওর আনন্দেই তো সেই বাড়িতে পৌঁছানো হয়। আর বাচ্চাদের কল্যাণের জন্য, বাচ্চারা যেন অনেক বড় হয়, শিক্ষায় শিক্ষিত হোক, অনেক বড় বড় অফিসার হোক, আমরা এই কামনাই করব। আর সবার পাশে দাঁড়াক আমাদের বাচ্চারা বড় হয়ে। ওখানে যদি একটা জিনিস দেখা যাচ্ছে বিএমদারাতে নজরে দেখে সাধারণ মানুষজন, হ্যাঁ, এতে কি বলবে, তোমার কি বলবে, এই কি মেসেজ দেবে? তোমরা যেখানে যাও দেখো এমনও লোক আছে যে নজরে মানে সাধারণ মানুষজনে দেখে না, কিন্তু বিএমদারা যখন বাচ্চা হয় তখন নজরে দেখে, এটা কিভাবে বলবো, মেসেজ কি দেবে? শুধু গৃহনালার ক্ষেত্রে নয়, আজকাল যারা শিডিউল কাস্ট আদিবাসী আছে তাদের ক্ষেত্রেও ঠিক এই একই। এই জন্য আর মন খারাপ হয় না। কেন, শুধু যদি আমাদের উপরে হতো তাহলে এক কথা ছিল, সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের উপরেই হয়, যার জন্য আর এমনি ঢেকি স্বর্গে গেলে লাথি খায়, তা আমরা নিজেদেরকে ঢেকি মনে করে নিয়েছি, যার জন্য আর কষ্ট হয় না। আগে হতো, এখন আর হয় না। আর আমাদের শহরবাসীর কৃপা আমাদের উপরে, শহরবাসী আমাদের এতই ভালোবাসে, আমরা জলপাইগুড়িতে এটা আমাদের উপলব্ধি হয় না যে আমরা বৃহন্নলা আর ওনারা অন্য সমাজের, আমি অন্য সমাজের, কি আমার বৃহন্নলা যারা আছে জলপাইগুড়িতে তারা অন্য সমাজের, এটা আমার মনে উপলব্ধি হয় না। বাংলাদেশে আটক জলপাইগুড়ির চা চাষি দীপঙ্কর গোপকে দেশে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চলছে। মঙ্গলবার চাউলহাটিতে তার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। গত 8ই আগস্ট ভারতীয় সীমান্তের ভিতরে চাউলহাটির বাসিন্দা দীপঙ্কর গোপকে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ভারতে আটক এক বাংলাদেশি চোরা চালানকারীকে ফেরানোর দাবিতেই এই অপহরণ বলে অভিযোগ পরিবারের। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দীপঙ্কর গোপকে দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সাংসদ। হ্যাঁ, এদের পরিস্থিতি ভালো না, কারণ এই বাড়িরই ছেলে দীপঙ্কর গোপ, তাকে বাংলাদেশে ধরে নিয়ে যায় কিছু লোক, এবং সে এখন সম্ভবত ওখানকার কাস্টডিতে আছে। তো আমরা চাইছি যে সে তাড়াতাড়ি আসুক, এবং তার জন্যই এখানে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমি নিজে এখানকার যে প্রশাসন, পশ্চিমবঙ্গ এবং দেশের যেখানে বলার দরকার সেখানেই আমি বলার চেষ্টা করছি। অনেক জায়গায় বলেছি, অলরেডি কথা হয়েছে। একটা দেখি আজকেও হয়তো একটা মিটিং হতে পারে, আজকে সন্ধ্যাবেলার দিকে। আমি আধিকারিকদের বলেছি, প্রশাসনের যারা বড় বড় কার্যকর্তা যারা আছে জেলার, তাদেরকে বলেছি যে একটা মিটিং করুন আমার প্রেজেন্সে, আমি সমস্তটা ফিডব্যাক নেব এবং কীভাবে কোথায় আগাতে হয়, কীভাবে আপনারা করছেন সেটাও আমি জেনে নেব। তার জন্য আজকেও হয়তো একটা মিটিং হবে, দেখা যাক। আমাদের পুরো চেষ্টা চলছে, এবং জেলা প্রশাসন থেকে এসপির সাথে তো বারবার কথা হচ্ছে। এসপি আমাকে চিন্তা করতে না করে বলে, স্যার আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তারপরে আমাদের যে এখানে বিএসএফ আইজি সাহেবের সাথে একটু আগে কথা বললাম, উনিও বললেন যে স্যার আমরা আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে পুরাই চেষ্টা করছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কিছুদিনের মধ্যে সে চলে আসবে। উনি আশ্বাস এইটাই দিলেন যে সময় লাগবে, যা করবে ভারত সরকার করবে, তবে আপনার চিন্তা নাই, আপনার ছেলে যথারীতি ঘরের ছেলে ঘরে ফিরে আনার ব্যবস্থা আমরা করতেছি, এইটুকুই বলবো। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সীমান্তে কি কোনো অসুবিধা হচ্ছে? সীমান্তে বলতে কি, মানে 3-4 দিন তো মানে গেট খুলে নেই। আচ্ছা, তারপরে গেট খুলছে, এখন গেলে ওইদিকে একসাথে দল বাঁধে যাইতে হচ্ছে কাজের জন্য, এটাই। বিএসএফ এর কি নজরদারি বাড়ছে এলাকায়? নজরদারি ভিতরে বাড়ে নেই, ভিতরে ওরা প্রবেশ করে না, আচ্ছা, যা ওরা বাইরে করতো সেটাই করতেছে। পিনাকি শীলের রিপোর্ট। নিজের স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। সাত সকালে স্বামী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা ভোটপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার ভোটপাড়া গ্রামে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের ছাদে রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভোরের আলো থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা সোনালী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বামী ভবতোষ বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটপাড়া গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের মেয়ে সোনালী বিশ্বাসের প্রায় 6 মাস আগে বিয়ে হয় হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বলে পরিবারের দাবি। একাধিকবার অশান্তি মিটিয়ে সোনালীকে শ্বশুর বাড়িতে পাঠানো হলেও ফের বাপের বাড়িতে ফিরে আসতেন তিনি। প্রায় 1 মাস ধরে সোনালী বাপের বাড়িতেই ছিলেন। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সোনালীর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি বন্ধ দোকানের ছাদে সোনালী ও তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও বিষের বোতল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ভবতোষ। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনালীর মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ ও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। একটা ডাবগ্রাম 1 থেকে আমাকে একটা ছেলে ফোন করলো, আমাদের ডাবগ্রাম 1-এর জিএস, যে উদয়দা আপনাদের ওখানটায় আমার ভাইস্তা একটা বিষ পান করতেছে, আপনি একটু দেখেন তো ব্যাপারটা। আমি বললাম কোথায়? যে রাস্তার সাইডে কোনো একটা বিল্ডিং এর মধ্যে, ফাঁকা বিল্ডিং এ। তা আমি বললাম তাহলে ঠিক আছে, আমি দেখতেছি। বিল্ডিং এর মধ্যে তো এই বিল্ডিংটাই পড়ে। তা আমার বাড়িতে আরো 2 জন লোক ছিল, তো ওদেরকে নিয়ে আমি তার নাগাদ আসি। আইসা দেখি এখানটায় যে একটা ছেলে একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা মৃত অবস্থায় পড়ে আছে আর ছেলেটা আত্মহত্যা অবস্থায় ছিল। এইটাই দেখলাম। কি কারণ হতে পারে, কি শুনলেন এখানে? শুনলাম 6 মাস আগে ওদের বিবাহ হয়, ছেলে মেয়ে হওয়ার পরে পারিবারিক একটা অশান্তি ছিল। তারপর থেকে মেয়েটা এখানটায় ছিল আর ছেলে বাড়িতে ছিল। এর মধ্যে শুনলাম কালকে নাকি ছেলেটা আইসা মেয়েটাকে ফুসলা এদিকে নিয়ে আসার পরে এই ঘটনাটা। আচ্ছা, কি দিয়ে মেরেছে, কি বুঝলেন এখানে? এখানে তো দেখলাম নিচে একটা চাকু পড়ে আছে আর একটা বিষের কৌটা পড়ে আছে। বিষ মনে হয় খাইছে ছেলেটা। মেয়েটার কি গলায় আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, মেয়েটার গলায় কাটা চিহ্ন। আচ্ছা, পুলিশ কি? আমবাড়ি ভোরের আলো থানার ওসি আসলো। ওসি সাহেব আইসা বোর্ডটাকে গড়ি করলো আর পেশেন্ট যেটা আত্মার অবস্থায় আছে ছেলেটা, ওটাকেও মেডিকেলে নিয়ে গেল। কি নাম জানেন ওদের? ছেলেটার নাম মনে হয় জামাই তো ভবতোষ বিশ্বাস আর মেয়েটার নাম হচ্ছে সোনালী বিশ্বাস। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। এই প্রথম জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে নিল বিজেপি। সভাপতি মনোনীত হলেন বিজেপির শান্ত রঞ্জন চক্রবর্তী। 42 আসনের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিতে বিজেপি 9টি, সিপিএম 2টি এবং তৃণমূলের 31টি আসন ছিল। তৃণমূল বোর্ড গঠন করলেও সভাপতি বিনয় রায় পদত্যাগ করার পর অচলাবস্থা তৈরি হয়। গত 17 তারিখ তিনি পদত্যাগপত্র জমা দেন। পরিষেবা ব্যাহত হওয়ায় মঙ্গলবার সভাপতি নির্বাচনের জন্য সভা ডাকলেন বিডিও। সভায় বিজেপির সকল সদস্য উপস্থিত ছিলেন। তৃণমূলের উপস্থিত ছিলেন 4 জন সদস্য। এরপর সর্বসম্মতিতে বিজেপির শান্ত রঞ্জন চক্রবর্তীকে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত করা হয়। সমিতির বিরোধী যিনি বিনয় কুমার রায়, উনি ছিলেন আগে সভাপতি। উনি পদত্যাগ করেন ওনার বিভিন্ন ব্যক্তিগত কারণে, ওটা ওনার ব্যাপার। পদত্যাগ করার পরে অচল অবস্থা তৈরি হয় আমাদের এই ব্লকে, তথাকথিত বিডিও অফিসে। তো সেখানে আজকে ভারতীয় জনতা পার্টির আমার কার্যকর্তারা যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আমাকে সভাপতি পদে নিযুক্ত করলেন। আমি এই মর্মে কথা দিচ্ছি যে আমি যতটা পারি আর কি, 4 বছরের ইতিহাসে আমি যতটা পরিশ্রম করে কাজ করেছি, আমি ঠিক আর যে সামনে যে কতটুকু সময় আছে, আমি ঠিক মানুষের জনগণের জন্য আত্মোৎসর্গ করে কাজ করব। দেখুন, আপনারা জানেন যে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিতে যিনি সভাপতি ছিলেন
পরিবর্তনের পর উনি কোনো কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ করবার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল এবং জনগণের কাজ প্রত্যেক দিন ব্যাহত হচ্ছিল, সেটাকে মাথায় রেখেই জলপাইগুড়ি সমষ্টি আধিকারিক উন্নয়নের পক্ষ থেকে আমাদের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের একটা নোটিশ সার্ভ করে বলা হয় আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন করা হবে। আর সেই সভাপতি নির্বাচন করবার আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের 8 জন সদস্য এবং সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হই। সেখানে উপস্থিত হবার পর আরো 4 জন আমাদের বিরোধী দল তারা উপস্থিত হয়। এই 12 জন আমাদের সম্মানীয় সদস্য শান্ত রঞ্জন চক্রবর্তীকে আনঅ্যানিমাসলি সভাপতি রূপে নির্বাচিত করে এবং এটা উল্লেখ করে দিচ্ছি, শান্ত রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো প্রার্থী বিরোধী দল দিতে পারেনি। সভাপতি উনি ওখানে উপস্থিত সম্মানীয় সদস্য এবং সদস্যদের সমর্থনে প্রথমবার ভারতীয় জনতা পার্টির পক্ষে সভাপতি নির্বাচিত হয় এবং আজকের থেকেই উনি দায়িত্ব গ্রহণ করেন এবং শপথ নেন জনগণের কাজকে প্রায়োরিটি ভিত্তিতে যেভাবে থমকে আছে সেই কাজকে উনি এগিয়ে নিয়ে যাবেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় সেনপাড়ার বাসিন্দা মহাদেব রায়কে নৃশংসভাবে খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত রোহিত হোসেন সহ 3 নাবালককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মহাদেব রায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য দেবরাজ বর্মন, রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, এছাড়াও ছাত্র যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনগত পরামর্শও দেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিচার আর শাস্তির দাবিও জানান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তারা। জলপাইগুড়ি জেলায় এসেছি, জলপাইগুড়ি শহরে নৃশংসভাবে 16 বছরের একজন ছাত্রকে খুন করেছি। এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছি। এর পেছনে যারা রয়েছে সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং যারা আসল তদন্ত করে সঠিক দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আমরা ডিওয়াইএফআই এসএফআই এর পক্ষ থেকে আজ এখানে এসেছিলাম, কথা বললাম, দেখা করলাম এবং ওদের পরিবারের পাশে থাকার আমরা আশ্বাস দিলাম। আপনারা জানেন যে ঘটনাটা ঘটেছে, একটা বাচ্চা ছেলে এবং খুন মার্ডার হয়েছে এবং যারা করেছে তাদেরও বড় অংশ নাবালক এবং যে আরেকজনকে যাকে ধরা হয়েছে তারও খুব একটা বয়স না। আমাদের পরিবারের প্রতি তো সমবেদনা জানাচ্ছি অবশ্যই, কিন্তু যে ক্ষতি ওনাদের হয়ে গেল সেটা তো পূরণ করা যায় না। অবশ্যই দোষীদের বিচার, শাস্তি এবং এই যে একটা বাচ্চা ছেলেদের মধ্যে এই আক্রমণাত্মক মানসিকতা কিভাবে আসছে, এই যে একটা সংস্কৃতির পরিবর্তন হচ্ছে জলপাইগুড়িতে। আমরা দেখছি জলপাইগুড়ির রাস্তার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল হচ্ছে। এই বাচ্চাদের মধ্যে, বাচ্চা ছেলেদের মধ্যে এই 16, 17, 15, 16 বছরের মধ্যে এই হিংসাত্মক মানসিকতা কিভাবে আসছে সেটাকে কিন্তু আমরা জলপাইগুড়িবাসী সার্বিকভাবে সেটাকে কিন্তু আমাদের শুধরে নিতে হবে, সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, যাতে এই ঘটনা, এই ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা এত নৃশংস ঘটনা যাতে না ঘটে, এই ব্যাপারটা আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্যই এসেছিলাম এবং আমাদের সঙ্গে কথা বললাম, পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওনারাও করেছেন, আমরাও করতে থাকবো এবং যাতে সঠিক বিচার হয় সেই দিকে আমরা সবসময় খেয়ালটা রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পুজোর আগে দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ ঠিকাদাররা।
বকেয়া বিল দ্রুত মেটানো না হলে রাজ্য জুড়ে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জলপাইগুড়ির রাজবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে সংগঠনের জলপাইগুড়ি শাখার সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে জেলার বিভিন্ন এলাকায় বহু বিদ্যুৎ ঠিকাদার আর সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের একাধিক কাজের বিল বকেয়া আছে। বারবার কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এদিন বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেন, আর সেখানে পুজোর আগেই সব বকেয়া বিল মেটানোর দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে বকেয়া বিল পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রয়োজনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ দপ্তরের অধীনে চলা কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঠিকাদারদের দাবি, তারা নিয়মিতভাবে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন, অথচ কাজ শেষের পর দীর্ঘদিন বিল না পাওয়ায় তাদের আর্থিক লেনদেন আর কর্মীদের পারিশ্রমিক দিতেও সমস্যা হচ্ছে। তাই পুজোর মরশুমের আগেই দ্রুত বকেয়া মেটানোর দাবি করেছেন তারা। জলপাইগুড়ির এই বিক্ষোভের মাধ্যমে সংগঠন জানায়, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আন্দোলন জোরদার হবে। এখন বিদ্যুৎ দপ্তর বকেয়া বিল সংক্রান্ত এই দাবির বিষয়ে কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকছে সংশ্লিষ্ট মহলের। আমাদের জলপাইগুড়ি ডিভিশনে যে সমস্ত ঠিকাদাররা আমরা কাজ করি, তাদের যে বিলগুলো আমাদের সাবমিট করা আছে তাতেই প্রায় 13 থেকে 14 কোটি টাকা, এবং মালপত্র যদি আমাদের ওনারা ডিপার্টমেন্ট রেগুলারাইজ করেন তাতে আরও 10 কোটি টাকার মতো পেমেন্ট আমাদের কাছে পড়ে আছে, মানে বিল পড়ে আছে, যেগুলো আমরা সাবমিট করতে পারবো মাল দিলে। তা এই পুজোর মাসে আমাদের পেমেন্টটা প্রত্যেক মাসে যা হয় তার প্রায় 3 গুণ আমাদের পে করতে হয়, কারণ আমাদের ওয়ার্কারদের বোনাস থাকে, ওদের অ্যাডভান্স থাকে এবং স্যালারি থাকে, এবং কোনো মাসে যদি দুটো পুজো পড়ে যায়, কালী পুজো এবং দুর্গা পুজো, তাহলে সেক্ষেত্রে আবার অ্যাডভান্সেরও ব্যাপার আছে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে আমাদের প্রত্যেকের যদি এভারেজ 5 লাখ টাকা খরচ হয়, এই মাসে আমাদের 15 লাখ টাকা করে খরচ হয়, তো সেটা আমাদের দিতে হবে। কিন্তু এখনকার যে ডিপার্টমেন্টের যে পেমেন্টের অবস্থা, সেটার উপর ভিত্তি করে আজকে আমাদের ডেপুটেশন RM সাহেবের সঙ্গে, RM সাহেবকে আমাদের বক্তব্য বললাম, উনি শুনলেন, উনি আশ্বস্ত করলেন যে উনি ওনার ঊর্ধ্বতন যদি না পান পুজোর আগে পেমেন্ট, সেক্ষেত্রে ঠিকাদারদের না পেলে, দেখেন আমাদের তো ওয়ার্কার নির্ভর কাজ, তো ওয়ার্কাররা যদি পয়সা না পায় তাহলে নিশ্চয়ই ওনারা অন্য কোনো কাজের দিকে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের কাজের একটু সমস্যা হবে। আজকে আমাদের ডেপুটেশন রিজিওনাল ম্যানেজারের কাছে, আমরা WBSECA জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট থেকে আমরা আজকে জলপাইগুড়ি রিজিওনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিচ্ছি যে আসন্ন দুর্গাপূজা 2026 বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় আমাদের যে বকেয়া বিল আছে, প্রচুর টাকা বিল পড়ে আছে বকেয়া, সেই 2023-24 সনের থেকে পড়ে আছে। সেই বকেয়া বিল যাতে আমাদের পরিশোধ করা হয় দুর্গাপূজার আগে, যাতে আমরাও সমগ্র পশ্চিমবঙ্গ এবং তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে পারি, আমাদের কর্মচারীদের সম্পূর্ণ মায়না বোনাস প্রদান করতে পারি, নির্বিঘ্নে যাতে সম্পূর্ণ পূজা কাটে, সবাই আনন্দ খুশিতে কাটে, তার জন্যই আজকে আমরা ডেপুটেশন দিলাম। এবং আমাদের কিছু পুরনো হয়ে যাওয়া কাজ, যেগুলো ইমার্জেন্সি বেসিস আমরা কাজ করি, যেমন ধরেন আপনার কোনো দুর্যোগ, ঝড় হলো, বৃষ্টি হলো, সেই সব ক্ষেত্রে যেই কাজগুলো করি তারও কিছু অর্ডার আমাদের পেন্ডিং আছে, বাকি আছে, সেই জন্য আমরা ডেপুটেশন দিলাম। আরও কিছু জিনিস আছে যেগুলো DCL কর্তৃপক্ষ প্রতি বছর ইনভেস্টমেন্ট দিয়ে যাচ্ছেন, লোকালে প্রচুর কন্ট্রাক্টর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মোটামুটি 50 জন 60 জন করে কন্ট্রাক্টর, কিন্তু দেখা যাচ্ছে বড় যখন কোনো কাজ বার হচ্ছে, সেগুলো কোনো বড় বাইরের এজেন্সিকে দিয়ে দেওয়া হচ্ছে, দিল্লি, মাদ্রাজ, হরিয়ানা, বিভিন্ন জায়গার এজেন্সিতে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের যারা ডিস্ট্রিক্টে যারা ছোট যারা প্রতিনিয়ত ঝড় বৃষ্টির কাজ করছেন, ডিসকানেকশন করছেন, ট্রান্সফার রিপ্লেস করছেন, দুর্যোগের কাজগুলো করছেন, তারা কিন্তু সেই ধরনের বড় ধরনের কোনো কাজ পাচ্ছেন না। সেগুলো পুঁজিবাদী যারা, সেই বড়রা সব কাজ পেয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত ইংলিশমেন্ট দেওয়া হচ্ছে, এবং যখন কর্তৃপক্ষ ইংলিশমেন্ট দিচ্ছেন এবং ইংলিশমেন্ট লিখে দিচ্ছেন যে আপনাকে কিন্তু আমরা কাজ দিতে পারবো না, প্রতিনিয়ত আপনারা দেখুন বেকার সমস্যা বাড়ছে, আরও দেখা যাচ্ছে যে বেকার সমস্যা আরও বাড়বে। আজকে যারা এই আপনার ইংলিশমেন্ট নিচ্ছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ করে ইংলিশমেন্ট নিচ্ছে, একটা বেকার যুবক ইংলিশমেন্ট নিচ্ছে যে আগামী দিনে আমি ব্যবসা করব, ভালোভাবে ব্যবসা করব, সফল হবো, সেই
আশা নিয়ে সে ইনিশমেন্ট দিচ্ছে, কিন্তু ইনিশমেন্ট নেওয়ার পরে যখন সেখানে দেখবে যে কর্তৃপক্ষ বলে দিচ্ছে আমরা কোনো কাজ আপনাকে দিতে পারবো না, বা আগামী দিনে যখন কাজ পাবে না, আমাদেরই এই পরিস্থিতি, তা আগামী দিন যারা নতুন আসবে তাকে তো শিখতে হবে, জানতে হবে, তার পরিস্থিতি আরও খারাপ হবে। তা কী করা হচ্ছে, বেকার সমস্যা আরও বানানো হচ্ছে, তাদেরকে মৃত্যুমুখে পাঠানো হচ্ছে ইনভেস্টমেন্ট দিয়ে। যার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করলাম যাতে অবিলম্বে এই ইনভেস্টমেন্ট বন্ধ করা হয় এবং যে বকেয়া আছে সেই বকেয়া পরিশোধ করা হয়। অমিত বণিকের রিপোর্ট। দশম শ্রেণীর ছাত্র মহাদেব রায়কে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। এই হত্যাকাণ্ডকে লাভ জিহাদের সঙ্গে যুক্ত বলে দাবি করে প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। অভিযুক্তদের কঠোরতম শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাবালক রোহিত হোসেন এবং আরও 3 নাবালক রয়েছে বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে ভিএইচপি আর বজরং দলের কর্মী সমর্থকরা জলপাইগুড়ির বিভিন্ন রাস্তায় মিছিল করেন। তবে অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের কয়েকজনের হাতে তরোয়াল ছিল। শহর পরিক্রমা করে মিছিলটি যখন কোতোয়ালি থানা মোড়ের কাছে যায়, তখন পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় এক যুবক মদের বোতল হাতে নিয়ে হঠাৎ মিছিলে ঢুকে পড়ে বলে অভিযোগ। মিছিলকারীদের দাবি, ওই যুবক বাংলা পক্ষের সঙ্গে যুক্ত এবং একটি নিউজ চ্যানেল পরিচালনা করেন। তবে তার পরিচয় আর ঘটনার সঙ্গে তার ভূমিকা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে কিনা তা পৃথকভাবে যাচাই করা প্রয়োজন বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল। ওই যুবক মিছিলে ঢুকে পড়ার পর পরিস্থিতি তীব্র ক্ষোভ আকারে সৃষ্টি হয়। তাকে ঘিরে মারধর করার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যুবককে উদ্ধার করে। ছাত্র খুনের মতো ঘটনার গুরুতর অবস্থাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। তার উপর দুই পক্ষের রাজনৈতিক আর সাংগঠনিক পরিচয় ঘিরে সংঘর্ষের অভিযোগ নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন হাতে তুলে নিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত আর অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। তবে লাভ জিহাদ সংক্রান্ত দাবি, মিছিলে হামলার অভিযোগ আর সংশ্লিষ্ট যুবকের সংগঠনগত পরিচয়, এই বিষয়গুলিকে তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। পুলিশের তদন্ত আর সরকারি বক্তব্য এক্ষেত্রে চূড়ান্ত ভিত্তি হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছোট বাচ্চাকে, সে ছোট বাচ্চা তার পরিবারের লাভ জেহাদে প্রতিবাদ করেছিল, সে লাভ জেহাদের প্রতিবাদে তাকে আজকে হত্যা হতে হয়েছিল। যে হত্যাকাণ্ড আমরা টিভিতে দেখতাম আফগানিস্তানে হতো, যে হত্যাকাণ্ড আমরা দেখতাম সিরিয়াতে হতো, যে হত্যাকাণ্ড আমাদের পাশের বাংলাদেশ দেশে হতো, সে হত্যাকাণ্ড আমাদের এখানে হচ্ছে। কোন জলপাইগুড়িতে আছি? জেহাদিদেরকে আমরা বলতে চাই, আমরা হুঁশিয়ার করতে চাই, অবশ্যই জলপাইগুড়ি পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে। 24 ঘন্টার মধ্যে যে দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে, 4 জনকে অ্যারেস্ট করেছে। তা আমাদের তরফ থেকে, আপামর হিন্দু সমাজের পক্ষ থেকে আইনের পথে অবশ্যই যাবে। তা আমাদের আপামর হিন্দু সমাজের পক্ষ থেকে, সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের পক্ষ থেকে আমরা একটাই চাই, দোষীদের ফাঁসি ছাড়া আর কোনো না হয় এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, যে শাস্তি দেখে জেহাদিরা যেন ভয় কাঁপে, আর কোনোদিনও যেন কোনো বাড়ির মা বোনের যেন কোল যেন ফাঁকা না হয়। কি বলো, আপনারা সুষ্ঠুভাবে মিছিল করছিলেন? আমাদের সুষ্ঠুভাবে বিক্ষোভ মিছিল হয়, তারপর আমাদের ওখানে প্রেস বাইট চলছিল। সে সময় হঠাৎ করে দেখি কোনো লেলিনবাদ, কোনো মার্ক্সবাদ তার গাড়ির সামনে লাগানো ছিল, হ্যাঁ ছবি লাগানো ছিল। সেটা সে ওখানে এসে নিয়ে ব্যাগের মধ্যে বিয়ারের বোতল, আমাদের মিছিলকে কলঙ্কিত করার জন্য এটা চক্রান্ত। সে চক্রান্ত করে আসে, তাকে বলতে গেলে সে পালানোর চেষ্টা করে, তারপর পুলিশ তাদের তৎপরতায় তাকে অ্যারেস্ট করে। আমরা চিনি না, কিন্তু ওরা মানে লেনিনবাদ, মার্ক্সবাদী। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে কন্টেনার ভর্তি বিপুল পরিমাণে নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। কলকাতার দিক থেকে আসামের উদ্দেশ্যে যাওয়া একটি কন্টেনার আটক করে তল্লাশি চালানোর পর আতশবাজিগুলি উদ্ধার করা হয়।
কন্টেনারটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি গাড়ির চালককেও গ্রেপ্তার করে পুলিশ। এই বিপুল পরিমাণের নিষিদ্ধ আতশবাজি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ মনসা পুজো। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে জমজমাটভাবে অনুষ্ঠিত হল মনসা পুজো। মনসা পুজোকে কেন্দ্র করে বৃহন্নলাদের উদ্যোগে অনুষ্ঠিত হল মনসা পুজো। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা, স্বামীর চাঞ্চল্য রাজগঞ্জে। বাংলাদেশে আটক চা চাষী দীপঙ্কর গোপকে ফেরাতে তৎপরতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।